দেখেছো কত সুন্দর ওরা ওরা 108 শিব মন্দিরে ফটো তুলতে এসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আগের পার্টিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বৌদিদের বাড়ির কালী পুজো। তো কালী পুজোটা তো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। এটা হচ্ছে তার পর দিনকে। তো আমি আর রিশু ফ্রি বসেছিলাম, তো ভাবছিলাম কি করা যায়। তো বললো পিসি আমি মেহেন্দি এনেছি, তোকে তাহলে মেহেন্দি পরিয়ে দিই। তা আজ তাহলে দিয়ে বসেই যখন আছি তো টাইম পাসও হয়ে যাবে আর খুব সুন্দর একবার প্র্যাকটিসও হয়ে যাবে। কি কামড়ে দেবে? কোথায় ককরোচ? ও কোথায়? আর ও হচ্ছে ডিহু, ও হচ্ছে ওর ছোটো মাসির ছেলে। তোমরা তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো ওকে। ও ভীষণই কিউট আর খুবই শান্ত। তো ওদিকে রিশুরও মেহেন্দি কমপ্লিট হয়ে এসেছিলো প্রায়। তা ও কারোর কাছে শেখেনি, ও নিজে হাতে প্র্যাকটিস করতে করতেই শিখে গেছে। তো সেটাও বেশি দিনের না। ও এত সুন্দর মেহেন্দি করে দেখে মনে হয় যে যেন প্রফেশনাল, কিন্তু না, ও নিজে নিজেই শিখেছিল। আমাদের বাড়ির মেহেন্দি আর্টিস্ট উঠিয়ে নিলাম। কত সুন্দর করেছে আমার জন্য, আমার বুক মেহেন্দি আর্টিস্ট। তারপর তো মেহেন্দিটা কমপ্লিট করে নিয়েছিল। তো মেহেন্দিটা দেখে তো সবাই খুবই প্রশংসা করেছে আর বলেছে খুবই ভালো হয়েছিল। তারপর তো বিকালবেলা মিলে সবাই রেডি হয়ে গেছিলাম, কারণ বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না। তো বৌদিরা বললো যাও তোমরা সবাই একটুখানি ঘুরে আসো, তাই রেডি হয়ে গেছিলাম। তো কালনাতে একটা না তো অনেকগুলোই ভালো ভালো জায়গা রয়েছে, তার মধ্যে থেকে দুটো জায়গাতেই আমরা গেছিলাম। তো সেটা হচ্ছে 108টা শিব মন্দির আর হচ্ছে রাজবাড়ি। তো এদিকে তো মনা, আমি, দাদা আর রিশু আর রিশুর মা মানে তমাদি, তো এই কজন মিলেই বেরিয়ে গেছিলাম, কারণ বাকিরা সবাই ক্লান্ত ছিল, যেহেতু আগের দিন সবাই উপোস ছিল। তো তাই জন্য বাকিরা যায়নি, আমরা এই কজন মিলেই একটুখানি ঘুরে আসতে গেছি। জুতো এখানে খুলতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে এই 108টা শিব মন্দিরে তো অনেক বড় একটা কাহিনী আছে। তো আমি যেটুখানি জানি তো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই 108টা শিব মন্দিরকে নবকৈলাস মন্দিরও বলে। তো এখানে 108টা শিব মন্দির আছে। বাইরের দিকে আছে 74টি আর ভেতরের দিকে আছে 34টি মন্দির। বাইরের শিবলিঙ্গ একটা শ্বেত বর্ণের আর একটা হচ্ছে কৃষ্ণ বর্ণের, কিন্তু ভেতরের দিকে প্রত্যেকটা শিবলিঙ্গই হচ্ছে শ্বেত বর্ণের। তো এই মন্দিরটি মহারাজা তেজাচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে স্থাপিত করেছিল। মন্দিরগুলোর গায়ে পৌরাণিক অনেক কাহিনী, যেমন রামায়ণ, মহাভারত, তো আগেকার দিন মানুষ কীভাবে শিকার করতো, তো সেইগুলোরও অনেক কাহিনী এই ছোট ছোটোভাবে এই মন্দিরগুলোর গায়ে নির্মিত করে রেখেছিল। তো সেগুলোরও দেখার বিষয়। যা গরম বাবা। তারপর তো দাদাকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে দিয়ে, তো তারপরে ও একটু ভিডিও করে দিয়েছিল। তো তোমরা সেটা দেখতেই পাবে যে কেমন ভিডিও করেছে। ওরা 108 শিব মন্দিরে ফটো তুলতে এসছে। ওরা দেখতে আসেনি, যদি দেখতে আসে তাহলে মন্দিরের দিকে চোখ থাকবে। ওরা দেখো সোজা তাকিয়ে আছে। আপাতত বন্ধ করে রাখ। টয়লেট কোথায় করাবো তো?
তো আমরা আবার ভেতরে চলে এসেছিলাম তো বাকি মন্দিরগুলোকে দেখার জন্যে। তো এইখানে যে কটা শিবলিঙ্গ আছে সব কটা শ্বেত বর্ণের। তো এই যে কুয়োটা, তো এই কুয়োটাতে তো সারা বছর জল থাকে না, শুধুমাত্র আমি যতদূর জানি যে শুধুমাত্র শিবরাত্রির দিনই নাকি এই কুয়োটাতে নাকি জল হঠাৎ করে চলে আসে। তো কোথা থেকে আসে আজও পর্যন্ত কেউ জানে না, সবারই অজানা। হয়তো সেটা ঠাকুরেরই কোনো লীলা যে সেটা শুধুমাত্র উনিই জানে। তো সেটারও একটা কাহিনী আছে অনেক বড়, তো সেটা আমি শুনেছিলাম, তবে পুরোটা আমার খেয়াল নেই বলে তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। বললে পরে তো ভালোই হয়, যা গরম পড়েছে। এটা হচ্ছে কালনার বিখ্যাত 108টা শিব মন্দির। তো তারপর তো 108টা শিব মন্দির দেখা কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি তো রাজবাড়িতেই। তো 108টা শিব মন্দিরের অপোসাইটেই হচ্ছে রাজবাড়ি। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তো একটুখানি আলোটা কম, নয়তো খুবই সুন্দর জায়গা। তো ফার্স্টে ঢুকে যে মন্দিরটা দেখলাম সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। তারপর তো এখানে তো অনেক রকমেরই মন্দির আছে, যেমন লালাজি টেম্পল, পঞ্চরত্ন মন্দির, তারপর হচ্ছে রাসমঞ্চ। তো এই যে মন্দিরটা এটা হচ্ছে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে। তো এখানে তো অনেক পর্যটকরাও আসে শীতকালে, যেহেতু পৌরাণিক জিনিস যেখানে আমরা আসলে কত কিছুই না জানতে পারবো, তো এসব জায়গাগুলোকে মিস করা যায় না। তো তাই জন্যই আমরা বিকালবেলা তো চলে এসেছিলাম এগুলো দেখার জন্যই। এগুলো যতবার দেখবো ততবার মনে হবে না আরও কিছু দেখি, তো আরও কিছু হয়তো জানতে পারবো, তার জন্যেই তো আসা দেখতে। তো এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পুরো আদলে তৈরি। তো এর পাশে তো আমরা যেতে পারিনি, এই পোর্শনটাতে আর যেতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে বলে এটা জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো এটা বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আমি এর আগেও এসেছি, জায়গাটা খুবই সুন্দর, ভেতরটাতে আরও অনেক কিছু আছে দেখার মতো। তারপর তো দেখা কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে এসেছিলাম, তো যাচ্ছিলাম একটুখানি খেতে। তো এখানকার ফেমাস হচ্ছে দই ফুচকা, যেটা আমারও খুব পছন্দের। তো এদিকে তো রিয়াসা তাড়াতাড়ি করে খাওয়াও শুরু করে দিয়েছিল। দেন তো সবাই মিলে আবার একটুখানি আইসক্রিমও খেয়েছিলাম, কারণ সেদিনকে ভীষণ গরম ছিল, এত গরম ছিল ধারণার বাইরে। তার জন্য একটুখানি ঠান্ডারও প্রয়োজন ছিল, তাই জন্যে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম। তো রিহুর তো ভীষণই জল তেষ্টা পেয়ে গেছিলো, তো এসেই ও জল খাওয়া শুরু করে দিয়েছে। পরের দিনকে বাড়ি যাব বলে ভিডিওটা আমি সেদিনকেই এন্ড করে দিয়েছিলাম। The next day. তারপর দিন তো সকাল সকালেই আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম, কারণ সেদিনকে ভীষণ ট্রেন গন্ডগোল ছিল আর অনেক ট্রেন ক্যান্সেলও ছিল। তো দাদা বলছিল যে শান্তিপুর হয়ে যাবে, তো সেটাই আমার সব থেকে বড় চাপের ছিল, কারণ হচ্ছে আমার নৌকোতে ভীষণই ভয় লাগে। তো সেই নৌকা হোক আর লঞ্চ হোক বা যাই হোক, তো কিছু করার নেই, যেতেই হবে, কারণ ওদিক দিয়ে গেলে একটুখানি তাড়াতাড়িও হবে। তাই জন্য দাদার সাথে সাথেই আমি যাচ্ছিলাম, কারণ আমার ভীষণই ভয় লাগছিল। তারপর তো নৌকা শান্তিপুর ঘাটে আসতে না আসতে আমি দাদার সাথে সাথে তাড়াতাড়ি করে নেমে গেছি। মেবি আমার এটা ফোবিয়া হয়ে গেছে যে নৌকা যদি উল্টে যায়, আমি যদি পড়ে যাই, তো সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে ওর সাথে সাথে নেমে গেছি। তারপর তো খেয়া পার করে আবার স্টেশনে যাওয়ার জন্য ওখান থেকে আবার নিতে হয় টোটো। তো সেটা করে যেতে যেতে তো গ্রামের পরিবেশ তো আমার ভীষণই ভালো লাগে, তো সেটাকে দেখতে দেখতেই আমার 1 ঘন্টা যে কিভাবে পেরিয়ে গেল সেটা আমি বুঝতেও পারিনি, কারণ এতটাই পরিবেশটা ভালো ছিল।
তারপর তো স্টেশনে এসে আধা ঘন্টার উপর ওয়েট করতে হয়েছিল, কারণ সেদিনকে ট্রেনে ভীষণ গন্ডগোল ছিল আর ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমরা যে কীভাবে স্টেশনে নেমেছি সেটা শুধুমাত্র আমরাই জানি। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।